আপনাদের স্বাগত জানাই বোঝেকম.com এর অডিও স্টোরি পর্বে। আজকের গল্প অধ্যাপক গোপাল চক্রবর্তীর কলমে শেষ সাক্ষাৎকার। তো শুনে দেখুন কেমন লাগে। রাত 10টা বাজতেই মা এসে বললেন, এবার শুয়ে পড় বাবা, কাল তো ভোরে উঠতে হবে, আর রাত করিস না। হ্যাঁ যাচ্ছি মা। অনিরুদ্ধ মিত্রের কাল স্কুল সার্ভিস পরীক্ষা। বিএ পাশ করেছে বাংলায় অনার্স নিয়ে। ডেপুটেশন ভ্যাকেন্সিতে পড়াচ্ছে একটা স্কুলে। পড়াশোনায় বরাবরই ভালো অনিরুদ্ধ। বাবা অনির্বাণ মিত্র একটা ওষুধের কোম্পানিতে কাজ করতেন। মাত্র 50 বছর বয়সে হার্ট অ্যাটাক করে মারা যান। অনিরুদ্ধ তখন ক্লাস 9-এ পড়ে। বাবার চিকিৎসার জন্যে অনেক ধার করতে হয়েছিল কোম্পানি থেকে। প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি বাবদ সব মিলিয়ে যা পাওয়া গিয়েছিল ধার মেটাতেই প্রায় শেষ। অনির্বাণের শ্রাদ্ধের দিন কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর এসেছিলেন। সমবেদনা জানালেন, প্রতিশ্রুতি দিলেন ভবিষ্যতে পরিবারের পাশে থাকার। শ্রাদ্ধ শান্তি মিটে যেতে চোখে অন্ধকার দেখল অনিরুদ্ধের মা সাবিত্রী দেবী। চাল ডাল কেনার পয়সাও নেই। সামান্য একটু অলংকার যা ছিল তা বিক্রি করে বন্ধক রেখে কোনো রকমে সংসার চালানো, সঙ্গে কয়েকটা টিউশনিও ধরতে হলো। সাবিত্রীর এক জামাইবাবু ছিল এলআইসির এজেন্ট। তার চেষ্টায় এলআইসির এজেন্ট হলো সাবিত্রী। সহানুভূতির খাতিরে অনেক গ্রাহক হলো। অনিরুদ্ধ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করলো বেশ ভালোভাবে। বাংলায় অনার্স নিয়ে ভর্তি হলো বিরাটি কলেজে। মা চেয়েছিলেন এমএতে ভর্তি করতে, কিন্তু অনিরুদ্ধ বলেছিল, আগে একটা চাকরি ধরে নিই মা, তারপর প্রাইভেটে এমএ দেব। কাগজে বিজ্ঞাপন দেখে দেখে বিভিন্ন জায়গায় আবেদন করে অনিরুদ্ধ। স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় বিজ্ঞাপন দেখে আবেদন করেছিল কিছুদিন আগে। কাল পরীক্ষার দিন। সাবিত্রী দেবী বিকেলে দত্তপুকুর স্টেশন থেকে একটু মাছ আর দই আনিয়ে রেখেছেন। মঙ্গল জিনিস, সকালে ছেলের পাতে দিতে হবে। ভোর থেকে ব্যস্ততা শেষ নেই সাবিত্রী দেবীর। সবার আগে পুজো পাঠ সেরেছেন, তারপর রান্নাঘর, ফাঁকে ফাঁকে অনিরুদ্ধের জামা কাপড় গুছিয়ে দিয়েছেন। আমি সব গুছিয়ে দিচ্ছি অনি, তুই আর একটু বইয়ে চোখ বুলিয়ে নে। 10টার থেকে পরীক্ষা। বিদ্যাসাগর কলেজে সিট পড়েছে। 7:30টার দত্তপুকুর লোকাল ধরতে হবে। অন্তত 1 ঘন্টা সময় হাতে রাখতে হবে। সাবিত্রী দেবী বললেন, 7:30টার লোকালে বড্ড ভিড় হয় বাপু, একটু আগে স্টেশনে চলে যেও, আর তাড়াহুড়ো করে উঠতে যেও না। বলছি মান্থলি আছে তো? হ্যাঁ আছে মা। আচ্ছা গরম জল করে দি একটু, এত সকালে তো স্নান করার অভ্যেস নেই। ওরে বাবা, এই গরমে আবার গরম জল? তুমি যে কি মা, এখনো ভাবো আমি তোমার সেই ছোট্ট খোকাটি আছি। কলেজ জলে স্নান করে এলো অনিরুদ্ধ। মা খেতে দিয়ে বললেন, একটু ঘি আর একটু দই আগে মুখে দে বাবা। পাশের বাড়ির মেজ কাকিমা এক টুকরো কাপড় দিয়ে হাতে বললেন, এটা সঙ্গে করে রেখে দে অনি, সাপের জোরের কাপড় সঙ্গে থাকলে সব কাজ সিদ্ধ হয়। অনিরুদ্ধ কাপড়টা মাথায় ঠেকিয়ে পকেটে রেখেছিল। ঠাকুর ঘরে বাবার ছবিতে প্রণাম করে। মা কাকিমাকে প্রণাম করে অনিরুদ্ধ। মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করেন। কাকিমা বলেন, জয়ী হয়ে ফিরে এসো বাবা। মায়ের চোখে জল। বললেন, সব জিনিস সঙ্গে নিয়েছিস তো বাবা? অ্যাডমিট? হ্যাঁ। কলম কলম নিয়েছিস তো? হ্যাঁ সব নিয়েছি মা, কাল রাতেই সব গুছিয়ে রেখেছিলাম। আমি তাহলে আসি মা। মেজো কাকিমা আসছি গো।
অনিরুদ্ধ সাইকেল চালিয়ে বেরিয়ে গেল। মা চোখের জল মোছেন। জীবনে অনেক কষ্ট করেছেন সাবিত্রী। স্বামীর সংসারে এসে যখন একটু সুখের মুখ দেখল, তখনই স্বামী চলে গেল। ছেলেটাকে বুকে আগলে আবার শুরু করেছিল জীবন সংগ্রাম। ছেলেটাকে বুকে আগলে মানুষ করেছে। আজ যদি ভগবান মুখ তুলে চায়, যদি চাকরিটা হয়ে যায় অনির, তাহলে বড্ড ভালো হয়। সাবিত্রী দেবী স্বপ্ন দেখে ছেলের চাকরিটা হলে প্রথমে বাড়িটাকে সারাতে হবে, তারপর একটা ভালো মেয়ে দেখে অনির বিয়ে দিতে হবে। অল্প বয়সী মেয়ে দেখলেই সাবিত্রী ভাবে, আচ্ছা, এই মেয়েটাকে অনির বউ হিসেবে কেমন মানাবে? একটা মেয়ে মনে মনে ঠিক করেও রেখেছেন, অনির একটা ভালো চাকরি হওয়ার আগে কিছু বলবেন না। ঠিক সময় মতো ঢুকলো শিয়ালদা দত্তপুকুর। এই ট্রেনটাই যাবে শিয়ালদা। চলতি ট্রেনেই উঠেছিল অনিরুদ্ধ। জানলার পাশে একটা সিট নিয়ে বসলো, আলো হাওয়া পাওয়া যাবে। হঠাৎ ঘাড়ের ওপর এসে পড়লো জনা চারেক ছেলে। রুমাল, তাসের প্যাকেট, দেশলাই, প্লাস্টিকের ঠোঙা, এই সব দিয়ে সিট দখল করে ফেললো তারা। অনিরুদ্ধকে বলল, ওঠো এখান থেকে। অনিরুদ্ধ বলল, কেন? এই সব সিট আমাদের। আরে ওঠো ওঠো। না, আমি আগে উঠে বসেছি, আমি উঠবো না। ততক্ষণে দলের অনেকেই এসে গেছে। একজন ভুরু কুচকে বলল, এই কি হয়েছে রে? আরেকজন বলল, আরে এই দেখো না, আর জগাদার সিটটায় বসে পড়েছে। দলের আরেকজন বলল, আয় 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 ভাই, আরে 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 এই সবকটা সিট আমাদের। আরে ওদিকটা খালি আছে, গিয়ে বসো না। খালি জায়গায় তোমরা গিয়েও তো বসতে পারো, আমি আগে উঠে বসেছি, এখান থেকে নড়বো না। ওদের একজন বলল, আচ্ছা আচ্ছা আচ্ছা, ছেড়ে দে ছেড়ে দে, ছেড়ে দে না, ছেড়ে দে। ঠিক আছে ঠিক আছে, বসুন আপনি, বসুন বসুন। একে একে দলের সবাই আসতে শুরু করলো। 16 থেকে 60 সবাই ইয়ার দোস্ত। তাস বেরোলো, কে কার পার্টনার হবে তাই নিয়ে বচসা চলল। একজন জবরদস্ত পার্টনার বসলো অনিরুদ্ধের পাশে। 2-4টে কুনুয়ের গুঁতো খেয়ে অনিরুদ্ধ আপত্তি করাতে তাচ্ছিল্যের সঙ্গে বলল, আরে এখানে বসলে তো একটু গুতো খেতেই হবে। ঠিকই দিচ্ছি। আরে এই তো, এইবার দে, দে দেখি এবার। হই হই আর চিৎকার চেঁচামেচিতে অনিরুদ্ধের পড়া লাঠি উঠল। একবার ভাবলো এখান থেকে উঠে গেলেই হয়, কিন্তু তখন অন্য জায়গায় বসা তো দূরের কথা, দাঁড়াবারও জায়গা নেই। অগত্যা বই বন্ধ করে চুপচাপ বসে থাকতে হলো। এবার শুরু হলো আরেক উপদ্রব। দলের সবাই একে একে কেউ বিড়ি, কেউ সিগারেট ধরালো। ধোঁয়াটা যেন ইচ্ছে করে অনিরুদ্ধের দিকে ছাড়ছে সবাই। সিগারেটের গন্ধ আর ধোঁয়া সহ্য করতে পারেন অনিরুদ্ধ। ইদানিং ট্রেনে ধূমপান করা অনেকটাই কমে গেছে। আর যে কম্পার্টমেন্টে অনিরুদ্ধরা যাতায়াত করে ওখানে কেউ ধূমপানই করে না। অনিরুদ্ধ আর প্রতিবাদ না করে থাকতে পারে না, বলে, কি করছেন আপনারা? সবাই মিলে একসঙ্গে সিগারেট ধরিয়েছেন, একবারও ভাবলেন না যে অন্যের অসুবিধা হতে পারে? ওদের একজন বলল, এ বড্ড জ্ঞান দিচ্ছিস তো, তোকে তো এই জন্যই বলেছিলাম এখানে না বসতে। আরেকজন বলল, এখন আমরা তাস খেলবো, সিগারেট খাবো, তুই শালা সাধু পুরুষ এখানে ঢুকেছিলিস কি করতে হবে?
অনিরুদ্ধ এবার আর মেজাজ ঠিক রাখতে পারল না, বলল, মুখ সামলে কথা বলবে। অসভ্য, ইতর, অন্যায় করবে, আবার বড় বড় কথা বলবে। শালা, যত বড় মুখ নয় তত বড় কথা। ওদের মধ্যে সন্ডা মার্কা একজন উঠে এসে প্রচন্ড ঘুষি মারে অনিরুদ্ধের বুকে। অনিরুদ্ধ সর্বশক্তি দিয়ে তাকে আক্রমণ করে। আরে সবাই মিলে দেখছিস কি? আরে আরে মার শালাটাকে, মার। তখন ওরা সবাই মিলে অনিরুদ্ধকে মারতে থাকে। অনিরুদ্ধকে বাঁচাতে একজন যাত্রীও এগিয়ে এলো না। এলো পাথারি মার খেয়ে অনিরুদ্ধের নাক মুখ দিয়ে গল গল করে রক্ত বেরোতে থাকে। তা দেখে হয়তো ভয় পেয়ে ওই দলটা পরে স্টেশনে নেমে গেল। অনিরুদ্ধের মনে হয় আর চাকরির পরীক্ষা নয়, কোনো রকমে মায়ের কাছে ফিরতে পারলেই হয়। দমদম স্টেশনে কয়েকজন ধরে নামায় অনিরুদ্ধের নিস্তেজ শরীরটাকে। জিআরপিকে খবর দেয়া হয়। অনেক টানাপোড়েনের পর গাড়ি করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হলো। ডাক্তার যখন দেখল তখন সব শেষ। মা বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। এত রাত হয়ে গেল, ছেলেটা এখনো বাড়ি ফিরলো না। মেজ কাকিমা বারবার খোঁজ নিচ্ছেন। সন্ধে পেরিয়ে রাত হয়। রাত ক্রমশ বাড়ে। মায়ের উৎকণ্ঠ বাড়তে থাকে। অনেক রাতে পুলিশ এসে খবর দেয় অনিরুদ্ধ মারা গেছে। শুনে মা পাথর হয়ে যায়। প্রতিবেশীরা ছুটে আসে। পোস্টমর্টমের পর অনিরুদ্ধের দেহ আত্মীয়দের হাতে তুলে দেওয়া হয়। বারাসাত বিরাটি কলেজের ছাত্ররা ট্রেন অবরোধ করে। জিআরপি থেকে একটা খুনের মামলাও করা হয়। খুনিরা কদিন গা ঢাকা দেয়। উপযুক্ত সাক্ষ্য প্রমাণের অভাবে অভিযুক্তরা ছাড়া পায়। তারা আবার গায়ের জোরে ট্রেনের সিট আটকে রাখে। দৌড়ঝাঁপ করে উঠেও বয়স্ক মানুষদের দাঁড়িয়ে যেতে হয়। তাস খেলার ঝগড়া বাজারকে হার মানালেও আর সিগারেটের ধোঁয়ায় দম বন্ধ হয়ে এলেও কেউ আর প্রতিবাদ করে না। সংঘবদ্ধ খুনিদের সাহস আরো বাড়তে থাকে। তবে একদিন প্রতিবাদ হবেই। হাজার হাজার অনিরুদ্ধ একদিন রুখে দাঁড়াবে এই স্বেচ্ছাচারী খুনিদের বিরুদ্ধে।